কৃষক কার্ডের পাশাপাশি এবার শ্রমিকদেরও কার্ড দেবে সরকার। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী ইউনিসেফের সহযোগিতায় দেয়া হচ্ছে 2 কোটি হামের টিকা। জ্বালানি সংকটে ক্রয়াদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশে। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীরা কর ছাড় দিতে নারাজ এনবিআর। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, জ্বালানির সরবরাহ বাড়লেও পর্যাপ্ত নয়। গণপরিবহনে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত কাল। দিনরাতে সমানে চলছে বিদ্যুতের লুকোচুরি, বিপর্যস্ত গ্রামের জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। ভালো লাগে, গরম যদি আরো একটু পরে মানুষকে আরো কষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষের আরো দুর্ভোগ পথে হবে। বাড়ার যে ধারা সেটা আজকে কালকে মানে মোটামুটি 25 তারিখ পর্যন্ত এরকম অবস্থা থাকতে পারে। আগের বছরের দামেই ধান চাল গম কিনবে সরকার। 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ। দেশে খাদ্য ঘাটতির শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর আশকোনা ক্যাম্প থেকে এক হজযাত্রীর 7.5 লাখ টাকা চুরি। পঞ্চম দিনে সৌদি আরবের পথে 4300 জন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। এবার প্রান্তিক শ্রমিকদেরও কার্ড দিয়ে সহযোগিতা করা হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করার কথাও জানান তিনি। সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিপেইড মিটার স্থাপন এবং সেচের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা। মোবাইল অ্যাপ যেমন খামারি অ্যাপস ব্যবহার করে স্থানভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ, সারসহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় আসন্ন জুলাই মাস থেকে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেবে সরকার। প্রাথমিকভাবে প্রথম ধাপে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীকে এসব পণ্য দেয়া হবে। এদিকে জুন থেকে চালু পুনরায় হচ্ছে ঢাকা টোকিও ফ্লাইট। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা আলাদা সাক্ষাৎ শেষে এসব সিদ্ধান্ত আসে। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। দেশে প্রাথমিক শিক্ষার খরচ কমাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইস্তেহারে। প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র, পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, চলতি বছরের জুলাই থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেবে সরকার। জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। প্রতি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নে 2টি করে স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব, এই 3টি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এবং এই 3 মন্ত্রণালয়ের ব্যয়ে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জুন থেকে চালু হচ্ছে টোকিও ঢাকা ফ্লাইট। 14টি বোয়িং কেনা সহ কিছু উড়োজাহাজ লিজ নিয়ে বিমান খাতকে লাভজনক করার সিদ্ধান্ত আসবে 30 এপ্রিলের মধ্যেই, জানান বিমান প্রতিমন্ত্রী। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো আর কি। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সাব্বির রোজ, এখন, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্প খাত বড় ধরনের চাপে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত সহ প্রতিযোগী দেশগুলোতে। এতে হুমকির মুখে পড়েছে দেশের শিল্প খাত। সকালে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় এমন অভিযোগ করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ নেতাকর্মীরা। ব্যবসায়ী নেতারা শিল্প খাত টিকিয়ে রাখতে কর ছাড় সহ নানা সুবিধার দাবি জানান। বিস্তারিত থাকছে নাইম কামালের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশগুলোতে। এর বড় চাপ পড়েছে বাংলাদেশের ওপর। জ্বালানি সংকটে নাজুক হয়ে পড়েছে শিল্প খাত, ব্যাহত হচ্ছে উৎপাদন। এর মধ্যে নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্রয়াদেশ বাতিল। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে বিদেশি ক্রেতারা অর্ডার সরিয়ে নিচ্ছেন এবং তা যাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে। বুধবার এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় একথা বলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট সেক্টরের কিন্তু ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এবং এই ডাইভার্সিফিকেশনে যেতে গেলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলি যদি ওইভাবে স্ট্রং না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট। আলোচনায় কর্পোরেট কর কমানোর প্রস্তাব দেয় ঢাকা চেম্বার। জেলা ও বিভাগীয় চেম্বারের নেতারাও কর ছাড়ের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি 5 লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে 0, পরবর্তী 2 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%। তবে কর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বেশি কর ছাড় দেওয়ার কারণে রাজস্ব আয় কমে গেছে। কিছু কিছু জায়গায় ট্যাক্স কমানোর কথা বেশি বলে ফেলেছেন আপনারা। যেমন ধরেন অ্যাডভান্স 7.5% রাখাই যাবে না, অথবা বিভিন্ন কর্পোরেট ট্যাক্স রেট কমিয়ে দিতে হবে। এই কর্পোরেট ট্যাক্স কিন্তু 50% ছিল। এই কমাতে 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 এমন জায়গায় গেছি যে এখন আর আমাদের অবস্থা নাই। ইনকাম না করলেও ট্যাক্স দিতে হয়, অথবা ইফেক্টিভ ট্যাক্স রেট বেশি হয়ে যায়, সেগুলোকে আমরা বরং অ্যাড্রেস করার প্রয়োজন। তবে কর ব্যবস্থা সহজ ও হয়রানি মুক্ত করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স পেয়ার একটা ক্লিকে ক্লেম করবে, আর আমাদের অফিসাররা একটা ক্লিকে এটা অ্যালাউ করে দেবে এবং এই টাকাটা চলে যাবে। নাইম কামাল, এখন, ঢাকা। সারা দেশে তীব্র জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিংয়ের বিড়ম্বনা। শহরের চেয়ে গ্রামে কয়েক গুণ বেশি লোডশেডিং চলছে। এই অবস্থায় বিপর্যস্ত জেলা শহর সহ গ্রাম অঞ্চলের জনজীবন। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় বাড়ছে লোডশেডিং। বিস্তারিত প্রতিবেদনে। তীব্র গরমের মধ্যেই ভয়াবহ লোডশেডিং। দিনরাতে সমানে চলছে বিদ্যুতের লুকোচুরি। শহরের তুলনায় বাড়ছে গ্রামাঞ্চলে। জনজীবনে দুর্ভোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কর্মহীন হয়ে পড়েছেন ফটোকপি ও প্রিন্ট ব্যবসায় জড়িতরা। বিদ্যুতের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা। ছোট বড় ওয়ার্কশপ কারখানায় ব্যাহত হচ্ছে কাজকর্ম। নেসকোর দেয়া তথ্য বলছে, প্রতিদিন বিদ্যুতের চাহিদা 20 মেগাওয়াট, সরবরাহ হচ্ছে মাত্র 10 থেকে 12 মেগাওয়াট। সারাদিন মনে করেন যে 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকে না। আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম, এই লোডশেডিং এর কারণে আমরা কোনোটাই ঠিক মতো করতে পারছি না। দিনাজপুরেও প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। দোকানপাট, চালকল, ওয়ার্কশপ সবখানেই উৎপাদন ও সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চার্জ সংকটে কর্মহীন থাকতে হচ্ছে অটোরিকশা চালকদের। নোয়াখালীতেও অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহে নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। শিল্পনগরীর ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। 200 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 120 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ। দিনের মধ্যে 3 থেকে 4 বার লোডশেডিং। কাস্টমার আসে তখন আমরা তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য একবারে হয় না। এদিকে লোডশেডিং এর সময় বিকল্প জ্বালানি পেতেও কমছে না ভোগান্তি। সকাল থেকে পাম্পের সামনে দাঁড়িয়েও মেলে না জ্বালানি তেল। কারখানার জেনারেটর ও ফসলি জমির সেচ মেটাতে পারছেন না অনেকে। একই বিড়ম্বনায় পড়েছেন যানবাহনের চালকরা। আমরা তো চাকরি করি, আমরা তো আর মালিকরা এই কষ্টটা তো আমরা মালিকরা বুঝাইতে পারি না। এক জায়গায় তেল লিছি, 20 লিটার তেল লিছি, 200 টাকা দেওয়া লাগছে। দাম বাড়াচ্ছে যেন সঠিকভাবে দিতেছে না তেল। ক্রমাগত লোডশেডিং ও জ্বালানি সংকট নিরসন করা না গেলে সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন অনেকেই। সাবিত সারওয়ার, এখন। দাম বৃদ্ধি, রেশনিং পদ্ধতি বা সরবরাহ বৃদ্ধি, কোনো কৌশলেই কমছে না পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত মূল্য দিয়ে পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন বিকেলে পাম্প থেকে তেল কিনতে কত সময় লাগছে, আর সরবরাহ মতো তেল মিলছে কিনা গ্রাহকদের?
উজ্জ্বল, যে সকল পাম্পে তেল বিতরণ কার্যক্রম চালু রয়েছে সে সকল পাম্পে বেশিরভাগেরই সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। বিশেষ করে ফুয়েল পাস চেকিংয়ের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় দীর্ঘ সময় লেগেছে, এতে করে অনেক চালকের ভোগান্তি হয়েছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা রাজধানী জুড়ে দেখেছি গুটি কয়েক পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই বন্ধ। অর্থাৎ রাজধানী জুড়ে যদি ধরা যায় যে 30টি পাম্প তার বেশিরভাগই বন্ধ, অর্থাৎ যেগুলো পাম্প খোলা রয়েছে সেগুলোতে এই যে বাকি পাম্পগুলো রয়েছে তার যে গ্রাহক রয়েছে সেগুলো চাপ কিন্তু বেড়েছে। এতে করে একটি পাম্পে যখন দীর্ঘ সারি হচ্ছে তখন যে তেল সংগ্রহের যে সময় সেটি কিন্তু আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক কথা যদি বলতে চাই যে টানা 2 মাস ধরে চলা এই যে তেলের সংকট বা ভোগান্তির যে চিত্র আমরা দেখে এসেছি সেই চিত্রের পরিবর্তন একেবারেই হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভ এবং অভিযোগের মাত্রা বেড়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গেল কয়েকদিন আগে তেলের দাম সমন্বয়ের পর থেকে কিন্তু অভিযোগটা আরও তীব্র হয়েছে। তা চালকরা বলছেন যে যেহেতু উচ্চ মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে সেক্ষেত্রে কেন এখনও সংকট, কেন এই লাইন বা ফুয়েল পাস পদ্ধতি, কেন বা রেশনিং পদ্ধতি, এই সকল পদ্ধতি নিয়ে মূলত তাদের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যেহেতু অতিরিক্ত মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে সেক্ষেত্রে এই যে লাইন বা সরবরাহ না থাকার যে বিষয়গুলো আছে সেগুলো কেন আসলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যাচ্ছে না, এ নিয়ে তারা অভিযোগ করছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বা এই অভিযোগগুলো নিয়ে কথা বলেছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে তাদের আজকে থেকে সরবরাহ কিছুটা বাড়ানো হলেও যে সকল পাম্প বন্ধ তাদের সরবরাহ তো আগে থেকেই নেই, অর্থাৎ সরবরাহ না থাকার কারণে আসলে বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে বলে যে সকল পাম্প বন্ধ রয়েছে সে সকল পাম্পের মালিকরা জানিয়েছেন। এক কথায় যদি বলতে চাই যে এই যে সংকটের সরবরাহের বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে মূলত এখন পর্যন্ত এই সংকটগুলো রয়েছে এবং পাম্পগুলো বন্ধ রয়েছে। সরবরাহ স্বাভাবিক করা গেলে বা এই বন্ধ থাকা পাম্পগুলো সচল করা গেলে এই সংকট অনেকটাই কমে আসবে বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন পাম্প মালিকরা। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে 4 দিন পর উত্তরাঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে মিলাচ্ছে জ্বালানি তেল। সরবরাহ সংকটে প্রভাব পড়েছে পরিবহন খাতে। আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন ফিলিং স্টেশনে এখন পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা গ্রাহকরা? উজ্জ্বল, ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল পাওয়ার যে নিশ্চয়তা সেটি আসলে সংকট শুরু হওয়ার পর থেকে কখনোই ছিল না। 4 দিন পর পর যেই জ্বালানি তেলের সরবরাহ সেটি হয় এবং এরপরে আগের দিন থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মোটর বাইকগুলো তেল সংগ্রহ করতে পারে। এবং এমনও পরিস্থিতি হয়েছে যে আগের দিন থেকে যারা অপেক্ষা করে থাকে প্রথম দিকের যে বাইকগুলো থাকে প্রথম সারির দিকে তারা তেল পেলেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কিন্তু শেষের অংশের যে বাইকগুলো তারা তেল না নিয়ে তাদেরকে ফিরে যেতে হয়। এটি হলো উত্তরবঙ্গের প্রায় সবগুলো ফিলিং স্টেশনের বাস্তবতা। পার্বতীপুর রেলহেড ডিপো থেকে 4 দিন পর পর যে জ্বালানি তেলের সরবরাহ সেই সরবরাহ আসলে 4 দিন 5 দিন 3 দিন পর পর সেটি আসছে এবং যার ফলে বাইক, ইজি বাইক থেকে শুরু করে বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি সবখানে জ্বালানি তেল সংগ্রহের যে প্রভাব সেটি নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে সড়কে যেই পরিবহন সেই পরিবহনের সংখ্যা কমেছে। আজকের যেই সৈয়দপুরের ফিলিং স্টেশনগুলোতে আসলে সকাল থেকে যে অকটেন এবং পেট্রোল সরবরাহ সেটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এখন মূলত ডিজেলের যেটি সরবরাহ সেটি স্বাভাবিক আছে। এখন যেই ফিলিং স্টেশনটিতে আমরা আছি এখানে দূরপাল্লার যেটি বাস এবং ট্রাক রয়েছে পণ্যবাহী তারা আসলে আজকে ডিজেল সংগ্রহ করতে পারছেন। তবে তেলের জন্য যে সব থেকে বড় দুর্ভোগ চোখে পড়ে সেটি হলো বাইকারদের। ফিলিং স্টেশনগুলোতে বাইকাররা 7, 8, 9, 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন তেল নেবার জন্য। অনেকেই এখন মোটর বাইক রেখে আসলে নিরাপদ জায়গায় গিয়ে অপেক্ষা করছেন এবং তাদের যে অপেক্ষা সেটি কিন্তু আসলে কখন শেষ হবে সেটি তারাও বলতে পারছেন না, পেট্রোল পাম্প মালিকরাও বলতে পারছেন না। তবে নতুন যে সংকট দেখা দিয়েছে সেই সংকটটি হলো যে একই ব্যক্তির বারবার ফুয়েল সংগ্রহ, যেটি আসলে সংকট বাড়াচ্ছে। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে একই ব্যক্তি বারবার ফুয়েল সংগ্রহ করলেও তাকে আসলে শনাক্ত করা যাচ্ছে না এবং অধিক ভিড়ে আসলে তাকে আলাদা করা যাচ্ছে না, যার ফলে ফুয়েল কার্ডের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে বলে তারা বলছেন। কিন্তু উপজেলা সদর এলাকাগুলোতে যেগুলো আছে সেগুলোতে আসলে ফুয়েল কার্ডের জন্য ব্যক্তিগত যে নম্বর গাড়ির নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা হচ্ছে, এনআইডি কার্ডের কপি নেওয়া হচ্ছে। তবে সেই কাজে খুব একটা গতি নেই, মন্তর গতিতে যে ফুয়েল কার্ড তৈরির যে প্রসেস সেটি শুরু হচ্ছে। তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি রংপুরের পার্শ্ববর্তী উপজেলা তারাগঞ্জ সেখানে আসলে ফুয়েল কার্ড সংগ্রহ করবার যে পদ্ধতি সেটি ধীরগতি হওয়ায় জরুরি ভিত্তিতে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, যেটি কেবলমাত্র সরকারি গাড়ি এবং গণমাধ্যম কর্মীদের জন্য একটি পাম্পকে ডেডিকেটেড করা হয়েছে। সেখানে আসলে সরবরাহ না থাকায় কার্ড থাকা সত্ত্বেও জ্বালানি মিলছে না। উজ্জ্বল, এই ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গের জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর। রম হোসাইন যুক্ত ছিলেন সৈয়দপুর থেকে, জ্বালানি সংকটের খবর।
এদিকে গণপরিবহনের ভাড়া নিয়ে মন্ত্রণালয়ের সমন্বয় সভায় ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর আগে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। বিবৃতিতে বলা হয়, সরকার কর্তৃক বাস ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি না নেয়ার জন্য নির্দেশনা দেয়া হলো। সেই সঙ্গে ডিজেলের মূল্য লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির মেইনটেনেন্স খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও দাবি জানিয়েছেন সাইফুল আলম। সংসদের সংরক্ষিত আসনে জামাত জোটের 13 জন নারী প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। সরকারি চাকরি ছাড়ার সময় আনুষঙ্গিক তথ্যে গরমিল থাকায় স্থগিত করা হয় জোটের আরেক প্রার্থী এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন। সপক্ষে যুক্তি তুলে ধরতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। দুপুর 2টা থেকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে বাছাই কার্যক্রম পরিচালনা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি এবং মামলার তথ্যসহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করা হয়। সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, সমসাময়িক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার কথা জানান প্রার্থীরা। তথ্য প্রমাণ সাপেক্ষে স্থগিত হওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হবে বলেও আশাবাদী তারা। আগামীকাল সকাল থেকে বিএনপি জোট সমর্থিতদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে কমিশন। মিস মনিরা শারমিন, ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি। আরপিওর 12 জব এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকুরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। আগের দরে এই আসন্ন বড় মৌসুমে ধান, চাল, গম কিনবে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও 36 টাকা কেজি দরে 5 লাখ মেট্রিক টন ধান কেনা হবে, আর 12 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে প্রতি কেজি 49 টাকা দরে। এছাড়া 1 লাখ মেট্রিক টন আতপ চাল 48 টাকা এবং 50,000 মেট্রিক টন গম 36 টাকা কেজি দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে 15 মে থেকে 31 আগস্ট পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে 7 টন গম আমদানি করা হবে, বাকিটা কেনা হবে উন্মুক্ত দরপত্রে। আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি, অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। বুধবার সকাল 8টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়তই হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। অধিকাংশের বয়সেই 2 বছরের কম। হাসপাতালটি ঘুরে দেখা যায় শিশুর হামসহ অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে এসেছেন তারা। কোনো শিশুর অবস্থার উন্নতি ঘটলেও কারো কারো অবস্থা জটিল। তবে হাসপাতালের চিকিৎসা নিয়ে তেমন অভিযোগ নেই অভিভাবকদের। এদিকে হাসপাতালে আসা অনেক শিশুকেই আগে দেয়া হয়নি হামের টিকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হলেও হাম নিয়ন্ত্রণে আসতে 1 মাসেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর এখন আল্লাহ দিলে কমছে, কিন্তু আপনি রয়েছে পাতলা পায়খানা মোটামুটি আছে,
আর আপনার কাশিটা সারতেছে না। ডাক্তার বলছে মানে ইনফেকশনের কারণে জ্বর আসে, 3-4 দিন জ্বর ছিল, তারপর ওষুধ খাইতো কমে যেত, তারপর হঠাৎ করে আপনার আবার জ্বর আসছে, জ্বরের পর দিন রেশ বের হয়েছে শরীরের মধ্যে। আমার টিকা দেওয়া হয়েছে, এরকম নির্দিষ্টভাবে কোনো টিকা আমি আর কি আমার জানা মতে আমি আমার বেবিরে দেই নাই। ডাক্তার বলছে আস্তে আস্তে কমবে, আমাদের এটা কমে তারপর এরা শেষ করে তারপর আমাদের ছুটি দিব। মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহের কবলে রাজধানী সহ দেশের 10 জেলা, বাকি জেলাগুলোতেও বাড়ছে গরম। তীব্র গরমে নাজেহাল রাজধানীর বাসিন্দাদেরও। আবহাওয়া অফিস বলছে এই তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কাল রাজধানীর তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন সুলতানা স্বর্ণা। এপ্রিলেই হাঁসফাঁস দশা। চৈত্রের শেষ ভাগ থেকে শুরু হওয়া ভ্যাপসা গরম বৈশাখের দিনগুলোতেও জেঁকে বসেছে। রাজধানী সহ দেশের 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। সারা দেশে যখন এই অবস্থা, তখন দিনব্যাপী তপ্ত রোদে আবহাওয়া গরম। প্রায় সবুজহীন এই নগরেও মেট্রোর ছায়াই যেন দিচ্ছে স্বস্তি। অস্বাস্থ্যকর জেনেও অনেকেই গরমের অনুভূতি কমাতে ভিড় করছেন সড়কের মোড়ের শরবতের দোকানে। বেড়েছে বাড়তি খরচ। বেচা কিনে একদমই কম, 150 টাকা দিয়ে কয়জনে ডাব খাইতে পারে। গরম যদি আর একটু পরে মানুষকে আরো কষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষের আরো দুর্ভোগ করতে হবে। শরীরটা পুরন ক্লান্ত, লেবু শরবতটা খেলে আসলে কি আমার কাছে ভালো লাগে। গরমে ভালোই বেচা কিনে হয়, বৃষ্টি এলে চলে না। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দীর্ঘ সময় বাইরে কাজ করতে গরমে ওষ্ঠাগত প্রাণ। ক্লাস কিংবা জরুরি প্রয়োজনে বেরিয়ে গরমে নাভিশ্বাস। ঘামতে ঘামতে একবার ঘাম শুকায়, আবার ঘামই হয়। এরকম গরমের কারণে অনেক মানে এই ছাদটা যদি না থাকতো মনে করছে গরমটা আরো বেশি পড়তো। গরমে বাসা আসা যা কষ্ট হচ্ছে। খুবই কষ্ট, কারণ গরমটা বেশি, খুব বৃষ্টি বাদল আসছে না, এরকম অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হয় গরমে, দেখেন না চোখ মুখ লাল হয়ে যায়, তারপরে যাত্রীও কম আছে। সড়কে দীর্ঘ যানজটে নাজেহাল অবস্থা নগরবাসীর। কেউ কেউ খুঁজে নিচ্ছেন বিকল্প পদ্ধতি। গরমে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা আসলে অনেক কষ্ট, যানজট, গাড়ির রাস্তা কোটার সমস্যা। এটা শ্বাস পদ্ধতি 10 থেকে 15 মিনিট লাগে, গরম লাগবে না। সন্ধ্যার সময় তো কারেন্ট যাবেই, তারপর হচ্ছে আপনি মনে করেন রাত 9টা 10টা 11টা এরকম যাই তো যাই 1-2 ঘন্টা পর আসবে। এখন 1টা বাজে আমাদের বাসাতে 3টা বা 4টা বেজে যাবে জ্যামের কারণে, আর প্লাস গরম তো আছে এখানে। আবহাওয়া অফিস বলছে দেশ জুড়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। আগামী সপ্তাহে মিলবে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের কিছু অংশ, ঢাকার পশ্চিমাঞ্চল গতকালকে এরকম ছিল। আজকে আমরা এক্সপেক্ট করছি গতকালকের তুলনায় সামান্য একটু তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে। যেহেতু এখন পর্যন্ত মে মাস আসেনি, সুতরাং এখনই আমাদের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বরং আমাদের মাঝে একটা সুখকর অবস্থা বিরাজ করতে যাচ্ছে যে 26 তারিখ পরবর্তী সময়ে আমরা সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত পেতে পারি। 26 তারিখের পর থেকে 5টি বিভাগে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে হজ যাত্রীদের ব্যস্ততার মধ্যে চুরির ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ব্যাগ নিয়ে কৌশলে ক্যাম্প ত্যাগ করছেন। সেখানে ছিল এক দম্পতির প্রায় 7.5 লাখ টাকা। পরে ব্যাগটি উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। আশকোনার হজ ক্যাম্প, সকাল 8:45। নিজ নিজ প্রস্তুতি ও কাজে ব্যস্ত হজ যাত্রীরা। সেই ব্যস্ততার মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি পাঞ্জাবি দিয়ে ঢেকে একটি ব্যাগ নিয়ে দ্রুত সরে পড়ছেন ঘটনাস্থল থেকে। ব্যাগটি ছিল হজে যাওয়া দম্পতি ইমরান আলী ও শাহানা বেগমের। সেখানে ছিল 22,000 রিয়াল ও 10,000 টাকা, বাংলাদেশি মুদ্রায় প্রায় 7.5 লাখ টাকা। কিছুক্ষণ পর একই ব্যক্তিকে ক্যাম্পের অজুখানায় ব্যাগটি রেখে বেরিয়ে যেতে দেখা যায়। তবে ভুক্তভোগীর দাবি, ব্যাগ থেকে নগদ অর্থ তুলে নেওয়া হয়েছে। অবশিষ্ট রয়েছে শুধু ব্যাংক কার্ড ও জাতীয় পরিচয়পত্র। আমি এরাম পরা অবস্থায় ব্যাগটা নিয়ে বাথরুমে ফালায় রেখে গেছে। এখন এটা ওই ইয়ার রুমে যে মাইকিং করানোর ওই জায়গায় জমা দিছে। জমা দেওয়ার পরে দেখি এটার ভিতরে শুধু পাসপোর্টের ভিসা আছে, আর কিছুই নেই, আর ক্রেডিট কার্ড 2টা আছে।
আরেকটি ফুটেজে দেখা যায় চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তি সকাল 8:53 ক্যাম্প এলাকা ত্যাগ করছেন। নিরাপত্তা কর্মীদের ভাষ্য, হজ যাত্রীদের বেশেই তারা ক্যাম্পে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় উঠেছে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। যেখানে ক্যাম্পে প্রবেশের জন্য বাধ্যতামূলক কার্ড প্রদর্শনের নিয়ম রয়েছে, সেখানে এমন ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে নিয়ে আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি, যাতে এই ঘটনা সুষ্ঠুভাবে উদ্ঘাটন করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা যায়। তবে এই ঘটনার মাঝেও হজ যাত্রার অন্যান্য কার্যক্রম চলছে নির্বিঘ্নেই। যাত্রীরা বলছেন তাদের একটাই প্রত্যাশা, পূর্ণতা পাক হজ আর জীবনে ও সমাজে ফিরে আসুক শান্তি ও শৃঙ্খলা। আল্লাহ রাজি খুশির জন্য আমি হজে যাচ্ছি, নিয়ত করছি। আমি এবং আমার ওয়াইফ আর আমার আত্মীয় স্বজন আছে, একসাথে আমরা 7 জন যাচ্ছি। কোনো সমস্যা নাই আমাদের, আমরা সুন্দরভাবে আসতে পারলাম এবং এখানের পরিবেশও সুন্দর লাগতেছে। এখন পর্যন্ত যতগুলো কাজকর্ম আমরা হজের উদ্দেশ্যে মানে আমরা যেখানে গেছি যে কাজ করছি সবগুলো সহজভাবে হয়েছে। গুনাহ পাপ সবকিছুই এবং শান্তি সুখ সমৃদ্ধি কল্যাণ বয়ে আসুক, এটা আমাদের কামনা। এদিকে যাত্রাপথে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ সহজ করতে রোমিং সেবা চালু করেছে গ্রামীণফোন। নিজের সিম ব্যবহার করেই সৌদি আরব থেকে দেশে কথা বলতে পারছেন হাজিরা, যা তাদের মনে এনে দিয়েছে বাড়তি স্বস্তি। আমি তো বিদেশে যাব, ওখান থেকে যাতে বাংলাদেশে সহজে কথা বলতে পারি সবার সঙ্গে, সেই জন্যই ইন্টারনেটের যে সেবাগুলো আছে, ইমোতে কথা বলা বা ফেসবুক চালানো, মেসেঞ্জারে কথা বলা অথবা হোয়াটসঅ্যাপ চালানো, এই সেবাগুলো পাওয়া যাবে। হজ যাত্রার পঞ্চম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 4,500 যাত্রী। এখন পর্যন্ত 58টি ফ্লাইটে পৌঁছেছেন 23,278 জন। শারিয়াজামান পুলক, এখন ঢাকা। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। ঢাকার আশুলিয়ায় আপন খালাতো ভাইয়ের হাতে ফয়সাল মোল্লার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। মূল আসামি বিপুকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্বশত্রুতা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে এই হত্যাকাণ্ড হয়। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। একমাত্র সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন হত্যাকাণ্ডের শিকার ফয়সাল মোল্লার মা। দাবি জানালেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। মাদক ব্যবসায় বাধা দাঁড়ানো আমার সন্তানটা এইভাবে নৃশংসভাবে হত্যা করছে। বিপুয়ার মাসুদ আমি ফাঁসি চাই। ঢাকা জেলার আশুলিয়ার বাসিন্দা ফয়সাল মোল্লা। ঘটনার দিন তার আপন খালাতো ভাই বিপ্লব হাসান বিপুর 2 কর্মচারীর কাছ থেকে মোবাইল নিয়ে চলে যান। পরবর্তীতে মোবাইল ফোন ফেরত দিতে আসলে বিপু তার ভাই মাসুদ এলোপাতারিভাবে আঘাত করতে শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলে প্রাণ হারান ফয়সাল মোল্লা। ফয়সাল ভাই কিন্তু আমার কর্মচারী লেগে গেছে, মোবাইল লেগে গেছে, আর মারি হালে দিন, ঠিক আছে। পরে এটা কই আই মোবাইল কাইটা দেয়, ঠিক আছে। কাইটা দিতে পারে, বলে যে মামা ওই ফয়সালা মোবাইল নেওয়ার জন্য আইতে বলছে, ওইখানে আইসাই ওরা মাইরা থুয়ে গেছে। গেল বুধবার হত্যাকাণ্ডের পরপরই ফয়সালের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পিবিআই তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্বশত্রুতা ও মোবাইল ফোন ছিনতাইয়ের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। আসামি বিপু কৌশলে ফয়সালকে ডেকে নিয়ে বড় ভাই মাসুদের সহায়তায় রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর আসামিরা পালিয়ে গেলে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় বিপুকে। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তর্কাতর্কি হলো, পরবর্তীতে সে মোবাইল 2টা বিপুকে ফেরত দিয়ে দেয়। ফেরত দেওয়ার এক পর্যায়ে ওই সময় একটা অটোরিকশা নিয়ে এই বিপুর বড় ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়ে সে অটো থেকে নেমে অতর্কিতভাবে একটা রড দিয়ে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লাকে এলোপাতারি মারতে থাকে। বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তাই অনেকগুলা কোপ, যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাতারি কোপে মৃত্যুবরণ করে। মামলার আরেক আসামি মাসুদ সহ অন্যান্যদের ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজে গতকাল শিবির ছাত্রদল দফায় দফায় সংঘর্ষের রেশ ছড়িয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। দুটি সংগঠনেই পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করে দায় চাপিয়েছে অপরের ঘাড়ে। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে চট্টগ্রামের নিউ মার্কেট সহ আশেপাশের এলাকায়। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি পুরো শহরে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। চট্টগ্রাম সিটি কলেজে মঙ্গলবারের সংঘর্ষের রেশ ছড়িয়েছে চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বুধবারও পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে সংগঠন দুটির। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার আহত শিবির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম আসেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও। যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে এভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্রদলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? এদিকে সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে ছাত্রদলও বিচার দাবি করেছে। অতীতের আপনি ইতিহাসগুলো যাচাই করেন, এই কলেজ কেন্দ্রিক নিয়ে ওরা রক কাটা, হত্যায় লিপ্ত হওয়া, গুপ্তভাবে হামলা করা, এই ধরনের কর্মকাণ্ড অতীত লিপ্ত ছিল। এখনও তার ব্যতিক্রম, তারা তাদের সে অতীতের কার্যক্রমে আবার লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর সিটি কলেজ সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিউ মার্কেট এলাকায়। বন্ধ রয়েছে কলেজের ক্লাস ও পরীক্ষা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বিষয়টা দেখবেন, এবং আমরা যারা আছি আমরা সচেতন আছি। আমার শিক্ষক ভিজিলেন্স টিম আছে, আমি প্রতিদিন আমাদের 4 জন করে শিক্ষক ভিজিলেন্স টিমে দায়িত্ব পালন করে। আজকে কিন্তু আমি আরও 15 জন শিক্ষককে অতিরিক্ত ভিজিলেন্সের দায়িত্ব দিয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। একই সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা বলছে সিএমপি। যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব, থাকলে আমরা বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন বিকেলে নিচ্ছে আরও একটা বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। আগামীকাল প্রথম দফায় পশ্চিমবঙ্গের 152টি আসনে ভোট যুদ্ধে নামবে তৃণমূল, বিজেপি সহ রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। ভোটের আগে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এছাড়া ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী। এদিকে নির্বাচনের একদিন আগে ট্রাইব্যুনালের নির্দেশে ভোটাধিকার ফেরত পেয়েছেন 136 জন। কলকাতা থেকে দীপক দেবনাথের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 152টি আসনে কথার লড়াই ও বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি নিশানার পালা শেষ। এবার ভোটারদের উপর নির্ধারণ করছে তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভাগ্য। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের এসব আসনে ভোট অনুষ্ঠিত হবে। এ দফায় দেশটির উত্তর ও দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে ভোটের লড়াইয়ে নামছে জোড়াফুল ও পদ্মশিপির। রয়েছে অনেক বিস্তীর্ণ এলাকার ভোট গ্রহণও। ভোটের আগে সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য। এছাড়াও প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকবে অন্তত 2টি ক্যামেরা এবং ওয়েব কাস্টিং সফটওয়্যার। প্রতিটি বুথ থেকে ওয়েব কাস্টিং করা হবে। এর মাধ্যমে সরাসরি বুথ থেকেই ভিডিও দেখতে পারবেন কন্ট্রোল রুমে থাকা নির্বাচনী পর্যবেক্ষণের কাজে নিযুক্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজ্যের 44,378টি ভোট কেন্দ্রে স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট চলবে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। এখনো পর্যন্ত কোনো সংঘাত, সহিংসতার খবর পাওয়া না গেলেও প্রচারণার সময় সংঘটিত হামলা, পাল্টা হামলা ঘিরে বাড়ছে উদ্বেগ।
শেষ দিনের প্রচারণায় পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে নির্বাচনের একদিন আগে ট্রাইব্যুনালে 136 জনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। দীপক দেবনাথ, এখন, কলকাতা। 3 ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করেছে দুই দল। সকাল 10টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। কিছুক্ষণ ওয়ার্ম আপ করে মূল প্রস্তুতি শুরু করেন মিরাজরা। ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা। পরে নেটে বোলিংয়ে শন টেইটের সামনে পরীক্ষা দেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা। দুপুর 2টার পরে অনুশীলনে নামেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।